ওয়েস্ট বেঙ্গল সত্যি এখন ওয়েস্ট বেঙ্গলে রূপান্তরিত হয়েছে। যখন বাংলাদেশে হিন্দু নারী লাঞ্ছিতা হয়, ধর্ষিতা হয়, ডেমোগ্রাফি, ডেমোক্রেসি, ডেস্টিনি, তিনটে ডিকে মাথায় রাখতে হবে। 1967 আগে বাঙালি ছিল হচ্ছে পুঁজি, মেধা, ধর্ম, সমস্ত কিছুর শীর্ষে। হায়দ্রাবাদ হাউসে পণ্ডিত নেহেরুর সঙ্গে তার 4 দিন ব্যাপী বৈঠক হয় এবং ঐতিহাসিক নেহেরু লিয়াকত চুক্তি হয়। দেখেছো বাঙালি করে মানুষ করনি। নিজ ধর্মে আস্থা রাখতো বাঙালি, পরধর্মে শ্রদ্ধা রাখতো বাঙালি। যে রাজ্যবাসীর ঘাড়ে 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় 81,000 টাকার দেনা, একটু বেশি অপটিমিস্ট না? মোদি ডবল ডবল রোজগার দেবে বলেছিল, রোজগার না দিলে জিএসটি বাড়ছেই করে। ভারতবর্ষ চতুর্থ অর্থনীতি কেউ করে দিচ্ছে নাকি এসে? একজন অর্থদান করেন, একজন শ্রম দান করেন, একটাই পরিবার মিলে একটা শিল্প তৈরি হয়। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গুড়ি মন্দিরে মন্দিরে। বাহুতে শক্তি অলরেডি হারিয়ে গেছে জিহাদ এবং মার্ক্সবাদের চক্করে পড়ে। নেতাজি কোনোদিন ফেজ টুপি পরে গেছেন নাকি কোনো মসজিদে? রবীন্দ্রনাথ কোনোদিন গেছেন? দরদি গো কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি জ্বলে গেলাম। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে না। নমস্কার, আজকের এই পডকাস্টে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমার যিনি অতিথি তার পরিচয়টা একটু অন্যভাবে করিয়ে দিই। আমি যে ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করি তাতে অতিথি হিসাবে সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বরাই থাকেন, কিন্তু আজকে আমার অতিথি একজন সম্পূর্ণ অন্য জগতের মানুষ, ভীষণ রাষ্ট্রবাদী এবং একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার গবেষক এবং অধ্যাপক ডক্টর অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম, আপনাকে স্বাগত এই পডকাস্টে। আমি ওই ভাবছিলাম গাড়িতে যখন আসছিলাম এই পডকাস্টটা করব বলে তোমাকে কি কি প্রশ্ন করা যায়। এগুলা প্রশ্ন উত্তরের সেশন নয়, এটা কথোপকথন। ভিক্টর হুগোর একটা সেই বিখ্যাত উক্তির কথা মনে পড়লো, দেয়ার ইজ নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। তোমার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে সেই নতুন কিছুর উন্মেষ সময়ের অপেক্ষা? বাঙালিকেরা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে? দীর্ঘ সুরঙ্গের শেষে কি আলো দেখতে পাচ্ছি আমরা? একদম ঠিক অর্কদা, মানে বাঙালির সেই অপেক্ষাতে আছে। এক দীর্ঘ অন্ধকার বাঙালি যা ছিল আর বাঙালি কি হইয়াছে। বাঙালি ছিল হচ্ছে হিন্দু জাতীয়তাবাদের ভূমি। এখানে দাঁড়িয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র এরা হিন্দু মেলা করেছিলেন 1870 সালে। এই এই যে বাঙালির হিন্দুত্বকে ভাঙার জন্য বহু চেষ্টা হয়েছে, এবং যেটা গত 60 বছর ধরে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে, যে বাংলায় নাকি কোনোদিন কোনো মানে হিন্দুত্ববাদ ছিলই না, তারা পিছিয়ে থাকা, তারা গেয় মানসিকতার। কিন্তু বাংলা আর মহারাষ্ট্রই ছিল হচ্ছে চিরকালীন হিন্দু জাতীয়তাবাদের ভূমি, এবং সেই জায়গাকে নষ্ট করে 1967 থেকে আজকে 2026 এটা 5 দশক, 5 দশক না 6 দশক, 6 দশক, 60 ইয়ার্স। পুঁজির বাঙালি, ব্যবসায়ী বাঙালি, লক্ষ্মী ঠাকুরকে পুজো করা বাঙালি, বিশ্বকর্মাকে পুজো করা বাঙালি, যবে থেকে এই নাস্তিকতা, রাশিয়ান দর্শন থেকে আরম্ভ হয়ে আস্তে আস্তে এখন পশ্চিমবঙ্গকে গ্রাস করছে জিহাদি দর্শন। এই জিনিস বদলাতেই হবে, নইলে ঠিক যেমন করে একদিন বাংলা ভাগ হয়েছিল, আমি সেই উদ্বাস্তু পরিবারের ছেলে, এবং ঠিক একই কারণে হয়েছিল 1935 থেকে 46-এ কথাগুলো বলে যেতেন শ্যামাপ্রসাদ মুখার্জি, নীরদ সিং চৌধুরী, এবং বারবার করে তখনও মানুষ বাঙালি কিছুটা ঘুমিয়ে পড়েছিল, কারণ তখন অবিভক্ত কংগ্রেস বাঙালির শীতঘুমকে ভেঙেছে। বাঙালির শীতঘুম নিশ্চয়ই ভেঙেছে, নইলে একটা হিন্দুত্ববাদের প্রতি গত 10 বছর 7 বছর ধরে এত সন্ত্রাস, এত গুন্ডামি, তারপরেও 38 থেকে 42% মানুষ কিন্তু ভোট দিচ্ছে। এবং এটা হিন্দুত্বের জাগরণ। আমি মনে করি এটা হিন্দুত্বের জাগরণ। সারা ভারতবর্ষের মধ্যে যেমন এই হিন্দুত্বের জাগরণ ঘটেছে। আমরা একটু পূর্বের দিকে বোধহয় সূর্যোদয়টা আমরা জানি, পূর্বের থেকেই সূর্যোদয়টা হয়। এখানে না হলে ওয়েস্ট বেঙ্গল সত্যি এখন ওয়েস্ট বেঙ্গলে রূপান্তরিত হয়েছে। এই ওয়েস্ট আমাদের সরাতে হবে, কারণ 60 বছর ধরে মাইগ্রেশন, মানে যাকে সোজা কথা হলো যে পুঁজির হারিয়ে যাওয়া, শ্রমিকের হারিয়ে যাওয়া, ডান্ডা ঝান্ডা, এই মন্ত্রর মধ্যে দিয়ে আমরা 50 বছর, এবং সেই শুরু হয়েছিল নকশালবাড়ি বিদ্রোহের সময় থেকে 1967 আগে বাঙালি ছিল হচ্ছে পুঁজি, মেধা, ধর্ম, সমস্ত কিছুর শীর্ষে, এবং এই শীর্ষ ছিল আমাদের গর্বের। এবং বারবার করেই বলছি, এটা আমার বলার কিছু নেই, আমরা যাদেরকে অনেক সেকুলার বলে দেখাতে যাই, অনেকভাবে যাদেরকে আমরা নাস্তিকতা বলে দেখাতে চাই, নেতাজি কি ছিলেন?
নেতাজি কোনোদিন ফেজ টুপি পরে গেছেন নাকি কোনো মসজিদে? রবীন্দ্রনাথ কোনোদিন গেছেন? নিজ ধর্মে আস্থা রাখত বাঙালি, পরধর্মে শ্রদ্ধা রাখত বাঙালি, কিন্তু পরধর্মকে সাজবার জন্য চেষ্টা করতে হবে না। ছদ্ম জিহাদি সাজা, ছদ্ম নাস্তিক সাজা, এগুলো আমাদের 1967 সাল থেকে চলতে আরম্ভ করলো। তোমার পূর্বপুরুষরা বাবা ঠাকুরদা সব তো বাংলাদেশ থেকেই এসেছে। তারপরে দেখো যখন দেশ স্বাধীন হলো, মানে স্বাধীন বাংলাদেশ গঠিত হলো, তখন সেখানে হিন্দু পপুলেশন ছিল 23%। ঠিক। আজকে সেটা কমতে কমতে 8%-এর কাছে এসে দাঁড়িয়েছে। আমি একটা জিনিস অরিন্দম ভেবে পাই না, যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী, যারা নিজেদের মনে করেন যে তাদের বুদ্ধিমত্তা সবার থেকে আলাদা, তারা যা ভাবেন সেটাই শেষ কথা, যখন বাংলাদেশে হিন্দু নারী লাঞ্ছিতা হয়, ধর্ষিতা হয়, যখন সনাতনীরা তাদের ধর্মাচরণ করতে পারে না, বৈষ্ণবরা কণ্ঠীর মালা ধারণ করতে পারে না, মাতৃশক্তি কপালে সিঁদুর পড়তে পারে না, তখন এই তথাকথিত বিদ্বজনদের এই অদ্ভুত নীরবতার কারণ কি? আবার এরাই সামান্য কিছু ঘটনা যদি এখানে ঘটে, চিৎকার জুড়ে দেয় যে ধর্মনিরপেক্ষতার কাঠামো বিপন্ন হচ্ছে, এখানে সংখ্যালঘুরা বিপন্ন হচ্ছে। এই ডাইকোটমির রহস্যটা কি? এই হচ্ছে আমাদের পতনের কারণ। এই বুদ্ধিজীবী কথাটা শুনলেই আজকাল কিরকম একটা মানে বুদ্ধিজীবী, অনুপ্রেরণা, এই জাতীয় কথাগুলো শুনলে আজকে আমাদের মনে হয় এগুলো আমরা বোধহয় শেষ করে ফেলেছি আমাদের এই কথাগুলোর মাধ্যমে। একটা না, তারা বুদ্ধিজীবী না, তাদের মধ্যে একটাই জিনিস আছে, 1947-এর পরে যারা দেশভাগে পালিয়ে এসেছিল বা এপারেও যে নতুন জাতির উদ্ভব হলো, নতুন বুদ্ধিজীবী। আমরা বুদ্ধিজীবী বলতে যাদেরকে বুঝতাম, তারা রবীন্দ্রনাথ, তারা শরৎচন্দ্র, তারা বঙ্কিমচন্দ্র, আমরা যদি শরদিন্দু মুখোপাধ্যায়, বলাইচাঁদ ব্যানার্জি, এরা প্রত্যেকে হিন্দু দর্শনকে সাপোর্ট করেছেন। আর এই যে 1947-এর পরে যে বঙ্গের বুদ্ধিজীবী কুল তথা কিছুটা বললো ভারতের মধ্যে বোম্বের সিনেমা জগতের মধ্যে কেজিবি জগৎ থেকে টাকা চলতে আরম্ভ করলো, এগুলো তো একটা কারণে হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি থাকলে এগুলো হতে পারতো না, নীরজ সি চৌধুরী থাকলে হতে পারতো না। এরা সব হিন্দু মহাসভার হয়ে নিজে পশ্চিমবঙ্গ ছিনিয়ে আনতে গেছেন। এই জন্য পশ্চিমবঙ্গ দিবস বলতে, পশ্চিমবঙ্গ 20 জুন 1947 মানে যে পশ্চিমবঙ্গ জন্ম হয়েছে ভারতের আগে, ভারত স্বাধীন হওয়ার আগে। এবং সেইখানে আজকে সমস্ত জ্যোতিবাবু ভোট দিয়েছেন। এবং একসঙ্গে বর্ধমানের রাজা উদয়চাঁদ মেহতাব থেকে আরম্ভ করে কারা কারা আমাদের সমর্থনের সভা করতেন, তাদেরকে বুদ্ধিজীবী বলা চলে না। মেঘনাথ সাহা, সুনীতি চট্টোপাধ্যায়, আরএসপি করে বামফ্রন্টে যায়, যেটা অনুশীলন সমিতির অংশ এবং পুরোপুরিভাবে বামফ্রন্ট বিরোধিতা করা উচিত। এবং এইখানেই সবচেয়ে বড় গলতগুলো করতে আরম্ভ করলো। আমাদের কারা ছিল বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী ছিলেন এরা: রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, কর্নেল এন.সি. চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জি বাবা এ.সি. চ্যাটার্জি, হিন্দু মহাসভার প্রেসিডেন্ট। তারা গর্বিত ছিলেন হিন্দু বলে, এবং ওই জন্যই তারা লড়াই করে পশ্চিমবঙ্গটুকু রাখতে পেরেছিলেন। পূর্ববঙ্গ আমাদের এত বড়, পশ্চিমবঙ্গ ভাই আপনি কিভাবে দেখবেন আমি জানি না, হিন্দু বাঙালির হোমল্যান্ড, আমি এটা বিশ্বাস করি অন্তর থেকে। এর জন্য আনন্দবাজারের আজকে দেখে অবাক লাগে, আনন্দবাজারের মানে আমার অবাক লাগে প্রফুল্ল সরকারের যে লেখা বিখ্যাত বই ক্ষয়িষ্ণু হিন্দু, এবং আনন্দবাজার অমৃতবাজারের সাংঘাতিকভাবে হিন্দু মহাসভা এবং বঙ্গের কংগ্রেসের সঙ্গে মিলে যে 14টি সভা হয় তাকে সাপোর্ট করেছিল হচ্ছে অমৃতবাজার, আনন্দবাজার। আজকে অবাক হয়ে যাচ্ছি, সেই আনন্দবাজারে আমরা বলে দিচ্ছি বাঙালি যত ডান বাম সব ছিল, সেখানে একটা পোল করা হয়েছিল, তাতে 98.4% বাঙালি হিন্দু, ডান বাম মধ্য নির্বিশেষে বলেছিল যেটা অর্কতা তুমি বললে, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ চাই বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। শ্যামাপ্রসাদ শুধু নেতৃত্ব দিয়েছিলেন মতো, কারা কারা সেই সাপোর্টে দাঁড়িয়েছিলেন। আমার এই যে একটা কথা পাবলিক ডিসকোর্সে শুনতে পাই, অনেকেই বলেন, রাজনীতিবিদরা বলেন, কেউ এটার পক্ষে বলেন, কেউ এটার বিপক্ষে বলেন, যে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে, এরকম আগামী দিনে এমনও হতে পারে, হয়তো আমরা বুঝতে পারছি না শহর কলকাতায় থেকে, আগামী 4-5 দশক বাদে পশ্চিমবঙ্গে হিন্দুরাই হয়তো সংখ্যালঘুতে পরিণত হবে। তা এই যে এই ন্যারেটিভ, এটা কতটা বাস্তবসম্মত, নাকি এটা ভাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে? মানে অর্কদা যেটা দিয়ে বললে, ডেমোগ্রাফি, ডেমোক্রেসি, ডেস্টিনি, 3টে ডিকে মাথায় রাখতে হবে।
একবার বাঙালি ডুবেছে, পাঞ্জাব ডুবেছে, বাকি রাজ্যে কোনো ভাগ হয়নি, আমরা উদ্বাস্তু এবং সেই সাংঘাতিক সম্মান হয়ে দেখেছি। সেই একই জিনিস 1980 থেকে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে, জালি রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো জমিপত্র, এই চলছে 80 সাল থেকে। তুমি অবাক হয়ে যাবে, 1951 থেকে 61, খুব একটা চেঞ্জ নয়, 61 থেকে 71 চেঞ্জ নয়, আমি বাংলাদেশে হওয়ার পরেও চেঞ্জ নয়। চেঞ্জ কখন হলো? যাদের দরকার হলো সংখ্যালঘুকে ভোটার হিসাবে, যত অনুপ্রবেশ শুরু হলো 80 থেকে 2026 একই চলছে, শুধু পন্থাটা বদলে গেছে। বিভিন্ন এখানকার নেতা, জনপ্রিয় নেতা, বামপন্থী নেতারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নিশ্চিন্তভাবে বর্ডার দিয়ে ঢুকিয়েছেন। আরও রাজ্যের লোকে ঢোকানো হতো, এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হতো আসামের মাধ্যমে, ত্রিপুরার মাধ্যমে, আজ বন্ধ হয়ে গেছে। এবং তোমাকে এটা বলেই বলছি যে কি ভয়ানক ডেস্টিনি হচ্ছে। এটা কোনো মানে মিথ্যে গল্প না। আজকে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, শ্যামপুরে গণেশের মূর্তি ভাঙা হচ্ছে, দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, মহরমের জন্য বিসর্জন পিছিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে সেই ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে দেওয়ার ফল। চলছে খোলামেলা জিহাদ। কোনোদিন অসুবিধা হয়নি। আমি একটা ঘটনা বলে দিই, 1982 তো এই ঘটনা ঘটিয়েছিলেন বামফ্রন্ট সরকার। সপ্তমীর অষ্টমীর পুজোর সময় মহরম পড়েছিল, তাতে বলা হয়েছিল বিসর্জন করানো যাবে না, 83 সালে আনন্দবাজার ঘোষিত রিপোর্ট। এই জিনিস তখনই সাহস পায় যখন এক ধরনের ভয়ঙ্কর, মানে ওদের মধ্যে একটা জিনিস খুব কমন, মানে আমাদের এখনকার সরকার, আগের বামফ্রন্ট সরকার বা 1950 থেকে, হিন্দু বিদ্বেষ। ওরা নাস্তিক নয়, ওরা নাস্তিক সেকুলার এগুলো আমাদের কাছে বড়, ওদের একটাই গ্লং। এই যে একজন বোধহয় ছাত্র নেতা বোধহয় জয়েন করলেন, আমি বললাম একটি হিন্দু বিদ্বেষী দল থেকে আরেকটি হিন্দু বিদ্বেষী দলে গেলেন, কিছুই না। কারণটাই হচ্ছে যে হিন্দু বিদ্বেষ, হিন্দু তারাও এই বাংলাদেশ থেকে অখণ্ডবঙ্গের মধ্যে। তবে আসার কথা কি, যদি তুমি অ্যারিথমেটিক দেখো, ভারতবর্ষে আমি যদি ভোটের চিত্রটা বলি, সব থেকে বেশি হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে গুজরাটে, 100টার মধ্যে 61টা। তারপরেই আমাদের পশ্চিমবঙ্গ, 100টার মধ্যে 56টা। তোমার কি মনে হয় যে বর্তমান যা পরিস্থিতি, তাতে হিন্দু ভোট 100টার মধ্যে 65টা এক জায়গায় পড়বে? পড়বে, কারণ বাঁচতে হবে তো। তো আমার বাবা ঠাকুরদা বা দাদুরা তো ভাতের জন্য এখানে আসেননি, ওদিক থেকে জাতের জন্য এসছেন। অন্ন বস্ত্র ব্যবস্থান, লক্ষ্মীশ্রী কন্যাশ্রী থাকলে সম্মানহানি যদি ঘটে, তাকে যদি তার ধর্ম পরিবর্তন করতে হয়, নইলে দেশ ছাড়তে হয়। ভুলে যাচ্ছেন বোধহয় সবাই, প্রমোদ দাশগুপ্ত থেকে জ্যোতিবাবু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রত্যেকেই ওপার থেকে চলে এসছেন এপারে। কেন থাকতে পারলেন না? পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে কেন থাকতে পারলেন না? তার মানে আপনারা জানেন জাত বাঁচাতে হবে, নারীর সম্মান বাঁচাতে হবে। যে কোনো জিহাদি পাকিস্তানি জায়গার মধ্যে হিন্দু নারীর সম্মান থাকে না, এবং এই হিন্দু ক্রমশ বাড়বে, কনসলিডেশন হবে। কারণ একদম পরিষ্কার করে দুটো জিনিস, একদম স্ট্যাটিস্টিক্স তুমি নিশ্চয়ই অর্কদা জানো, তাও সবার জানার জন্য বলছি। দুটো পরের বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। অদ্ভুতভাবে তুমি যেটা বললে, সেখানকার সংখ্যালঘু হয়ে গেল 22% থেকে 8%। আর আমার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে যেখানে ছিল 14% সংখ্যালঘু, তা আজকে 30% ছাড়াতে চলেছে। বোঝাই যাচ্ছে কোথায় সংখ্যালঘু আর কোথায় সংখ্যাঘাঘু। এবং যারা সিএ এর বিরোধিতা করে, আমার মনে হয় তারা বিরোধিতাটা কেন করছে সেটা জানে না। 1950 সালের এপ্রিল মাসে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান দিল্লিতে এসেছিলেন। হায়দ্রাবাদ হাউসে পণ্ডিত নেহেরুর সঙ্গে তার 4 দিনব্যাপী বৈঠক হয় এবং ঐতিহাসিক নেহেরু লিয়াকত চুক্তি হয়। সেই চুক্তিতে অরিন্দম জানো তুমি কি বলা ছিল, তাও আমি জাস্ট একবার রিক্যাপিচুলেট করছি, যে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগুরুদের মর্যাদা পাবে, তারা সেনাবাহিনী, জুডিশিয়ারি, সিভিল সার্ভিস সব জায়গায় সুযোগ পাবে, ধর্মাচরণের সুবিধা পাবে। তা সত্ত্বেও পাকিস্তানের কোনো সংখ্যালঘু যদি মনে করে ভারতবর্ষে ফিরতে চায়, ফিরতে পারে, কত সম্পত্তি নিতে পারবে সেসব বলা ছিল। অর্থাৎ ভারতও অঙ্গীকারবদ্ধ ছিল সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের কি বলবো অধিকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পাকিস্তানে দায়বদ্ধ হয়েছিল। তাহলে স্বাধীনতার পরে অরিন্দম দেখো, প্রথম জনগণনা অনুযায়ী 14% কাছাকাছি, একটু বেশি ছিল মুসলমান জনসংখ্যা।
সেটা এখন বেড়ে হয়তো লাস্ট সেন্সাস হলো আরো বাড়বে 24%, 20% তো বটেই। কিন্তু পাকিস্তানে হিন্দুরা যা ছিল এখন হিন্দুরা কোথায়? 1%। পাকিস্তান থেকে বাংলাদেশ হলো 21 থেকে 8। তাহলে নেহেরু লিয়াকাত চুক্তি লেটার অফ স্পিরিটে আমরা মানলাম, পাকিস্তান মানল না। পাকিস্তান ভেঙে সৃষ্টি হওয়া বাংলাদেশও মানল না। যেখানে যে দেশে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি হয়, সমাজের সর্বস্তরে তাদের প্রতিনিধিত্ব থাকে, সেখানে সংখ্যালঘুরা কিভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, এই ন্যারেটিভ যারা তৈরি করছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা? তাদের উদ্দেশ্য হচ্ছে দ্বিকোণভাবে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, পশ্চিমবঙ্গ বিরোধিতা। কারণ এই অর্কটা বললেন না, নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদেই কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা পদত্যাগ করেছিলেন। কারণ উনি জানতেন এই জনবিনিময় করার যে কথাটা বলা হচ্ছে, কি হলো তাতে আমাদের এখান থেকে যারা যারা সংখ্যালঘুরা হয়তো পালিয়ে গেছিল তারা কিন্তু সবাই ফিরে এলো। কারণ তাদের ওখানে কোনোদিনও নোয়াখালী ঘটেনি, তাদের ওখানে বরিশালের দাঙ্গা ঘটেনি। একজন হিন্দু কেউ কিন্তু পূর্ববঙ্গে ফিরে গেল না। অথচ যারা যারা চলে গেছিলেন সংখ্যালঘুরা তারা কিন্তু ফিরে এলেন। এইটাই শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝতে পেরেছিলেন, এই জিনিস পশ্চিমবঙ্গের মধ্যে এফেক্ট মারাত্মকভাবে করলো। তোমাকে এটা বলে দাও যে দুটো রাজ্যই তো ভাগ হয়েছিল, পাঞ্জাব এবং বঙ্গ। পাঞ্জাবে কিন্তু পারফেক্ট জনবিনিময় হলো, টোটাল এক্সচেঞ্জ। টোটাল 90 লক্ষ হিন্দু শিখ এদিকে এলো, 80 লক্ষ মুসলমান পশ্চিম পাঞ্জাবে চলে গেল। আমাদের এখানে মানে এই জিনিস তো হলোই না, মাঝখান থেকে ওখানে থেকে পুরোপুরি সংখ্যালঘুরা এদিকে চলে এলো, তার সঙ্গে ঘটাতে থাকলো কন্টিনিউয়াস অনুপ্রবেশ। এবং যেহেতু ভাষার একটা সিমিলারিটি, যদিও বাঙালি এবং বাঙালি আমার কাছে সম্পূর্ণ আলাদা, বাঙালি আর বাংলাদেশি ভাষা সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের ভাষার মধ্যে কোনোদিনও সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী থেকে আরম্ভ করে আমাদের যত মুসলিম লেখকরা আছেন কোনোদিন ফজর, দুলাভাই, গোস্ত, নাস্তা, পানি এসব কোনোদিন ইউজ করেনি। এই যে ভাষার মধ্যে আরবি আক্রমণ, ভাষাদের মধ্যে ভাষা জিহাদ, ল্যান্ড জিহাদ, আসলে সবসময় বলে অর্কদা আমাদেরকে অনেক সময় এই বুদ্ধিজীবীরা, বামপন্থীরা, যে আমরা খালি হিন্দু মুসলমান করি না। হিন্দু যখন হিন্দুত্ব করেছে বাঙালি না, তখন শিল্পেও স্যার বীরেন মুখার্জি এসছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় হিন্দু মহাসভার কনভেনার ছিলেন, বেঙ্গল কেমিক্যাল করেছিলেন। তখন শিল্প করেছে, স্বাধীনতা সংগ্রাম করেছে, দর্শন করেছে, ইন্ডাস্ট্রি করেছে, সবাই চিকিৎসা করাতে আসতে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজ, সেখানে তখন শিক্ষায় আসতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে পড়তে। আমরা শিক্ষায় সেরা ছিলাম, স্বাস্থ্যে সেরা ছিলাম, কারণ আমরা হিন্দুত্বেও সেরা ছিলাম। হিন্দুত্বই আমার জবের থেকে হিন্দুত্বের পতন ঘটেছে, তবে থেকে শিক্ষা গেছে, স্বাস্থ্য গেছে, শিল্প গেছে, পুঁজি গেছে। যেখানে চাকরি করতে আসতেন যে বঙ্গে, অমিতাভ বচ্চন থেকে রাজ কাপুর, কারণ এইখানেই তারা চাকরি খুঁজতে আসতো। পশ্চিমবঙ্গে ছিল উত্তম সুচিত্রা দেখে আমার মামা কাকারা সুন্দরভাবে দিন কাটাতো টালাউসিতে, কল্যাণীতে বা হাওড়া শিল্পাঞ্চলে চাকরি করে আসতো মরাঠার লোকরা। এখানে কি হলো, ঠিক এইটাকে ভাঙার জন্য চক্রান্ত করা হলো সোভিয়েত ইউনিয়ন কেজিবির মাধ্যমে। লক্ষ লক্ষ মাথা টাকা ঢালা হলো সংস্কৃতি এবং ইয়ের ফিল্ডে, এবং আস্তে আরম্ভ করলো রাশিয়ান দর্শন, চীনা দর্শন, মাওবাদ, নকশালবাড়ি, ভেঙে ফেলো, ডান্ডা ঝান্ডা তাড়িয়ে দাও, হিন্দু বিদ্বেষ শুরু হয়ে গেল। এবং আমাদের সত্যি এটা আমাদের ব্যর্থতা যে শ্যামাপ্রসাদ মুখার্জির হঠাৎ মৃত্যু বা তাকে হত্যা করা কাশ্মীরের বুকে দাঁড়িয়ে, সে লোকটাই তো বলেছিল এক দেশ এক বিধান এক প্রধান এক নিশা। যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ অবশ্যই। কিন্তু মাঝখানটা কি হলো অর্কতা, যা সেটা এইটুকুই বলে নি, এই যে শ্যামাপ্রসাদের চলে যাওয়া এবং কেজিবি এই ভয়টা আমাদের হিন্দুদের ব্যর্থতা যে আমরা মার্ক্সবাদের খপ্পরে গিয়ে পড়লাম। অন্তত পশ্চিমবঙ্গে, সারা ভারতে পারেনি। সারা ভারতে দেখবে তুমি 3টে রাজ্যের মধ্যে ঢুকেছিল তো, তারা দেখবে 3টে রাজ্যতেই কোনো শিল্প হয়নি, শিল্প পালিয়েছে। তুমি যেহেতু একেবারে অধ্যাপনার সঙ্গে যুক্ত, আমার খুব আক্ষেপ হয় অরিন্দম, দেখো এই শিল্প টিল্প তো যুক্তফ্রন্টের সময় থেকে পাত্তারি গোড়াতে শুরু করে, চলছে না, চলবে না, উড়িয়ে দাও। হংকং ব্যাংকে কম্পিউটার ঢুকলো, অতীতের সরকারের সেসব আন্দোলন আমরা জানি, চরম বামপন্থা। কিন্তু তাও একটা শিক্ষার বিষয়টা আমরা গর্ব করতাম, আমাদের মেধা। অবাক লাগে, তুমিও শিক্ষক সন্তান, শিক্ষকের সন্তান, আমিও শিক্ষকের সন্তান।
এই যে শিক্ষকদের চাকরিগুলো বিক্রি হলো মাছের বাজারে মাছ কেনার মতো করে, এর অভিঘাত বঙ্গ সমাজে কতটা পড়বে, কতটা তারা আন্দোলিত হয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নেবে গণতান্ত্রিক পদ্ধতি, নাকি আমার তো কিছু হয়নি ভাই, আমি আর কিছু ভাববো না, আমার সন্তান তো বুঝে ব্যথে আছে। ঠিক একদম ঈশ্বরী পাটনি মনে করিয়ে দিলে আর কি। মাত্র 8% বাঙালি হয়তো আমার তোমার মতো, তারা ছেলে মেয়েকে হয়তো একটি ইংরেজি মিডিয়ামে দিতে পারে। এখনো 92% পশ্চিমবঙ্গের শিক্ষা সরকারি মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট, এবং সেখানে 25,000 চাকরি চলে যাওয়া, 8,000 স্কুল বন্ধ হয়ে যাওয়া, এই জিনিস গত 15-20 বছরের ফল। এই ঘটনা ঘটছিলই, এই ঘটনা পাঠ্যক্রম বদলেছিল, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এসে প্রাচ্য পাশ্চাত্য বদলেছিল, যতগুলো দেশমাতৃকার কথা বলা সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো, এবং এই শিক্ষার অবনমন ঘটছিল কিন্তু ধ্বংস হয়ে যায়নি। আমরাও হয়তো ওই বামফ্রন্টের সময় পড়াশোনা করেছি, তাদের হিন্দু বিরোধিতা ছিল, কিন্তু শিক্ষার অন্তত কিছুটা মান ছিল। হ্যাঁ, আমরা বারবার করে বলছি 1990 আসের কারণ সময় করে এসএসসি হতো, এ হতো, বলে হতো হতো, এসএসসি হতো, কলেজ সার্ভিস কমিশন হতো, পিএসসি হতো, এবং পরিষ্কার করে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি যতই তাদের বিরোধী হই, এটা তারা টাকার বিনিময়ে করত না। এটা আমরা পরিষ্কার করে বলতে, এইরকম দুর্নীতির জায়গা কোনোদিন ছিল না যে আজকে মানে আলুর দরে চিংড়ির দরে পুরনো পত্রিকার মতো করে চাকরি বিক্রি হয়ে গেল। হিন্দু স্কুলের মাস্টারমশাইরা রাস্তায় নেই, রাস্তায় রয়েছে। দেখাচ্ছেন হেডমাস্টার মশাই নেই, মানে এমন স্কুল আছে অরিন্দম যেখানে 10 জন শিক্ষক ছাত্র নেই। এই নেই। দমদমে কয়েকটা স্কুল আছে, আমি কাগজে এবং এই ছাত্ররা ভর্তি হবেন, এবং তোমাকে বলি, আমি সেদিনকে একটা সুন্দর, আবার যেখানে ছাত্র আছে শিক্ষক নেই। তাই তো সুন্দরবনের একটা কলেজে গিয়ে দেখলাম, সত্যি কথা বলছি, মানে এটা সুন্দরবন থেকে নরেন্দ্রপুর কলেজের মধ্যে একই জিনিস এসে পৌঁছাচ্ছে। আমি ভালো কলেজের থেকে একদম প্রত্যন্ত কলেজ বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বিজ্ঞান শাখা, ইংরেজি কোনো জায়গায় ভর্তি হচ্ছে না। ভর্তি নেই। এবার মানে কারণটা কি, আমি কি জিজ্ঞেস করলাম, অসাধারণ, মানে কোনো নিয়োগ নেই, কিছু নেই, অবস্থাটা কোথায় হয়েছে, সুন্দরবন গোসাবা থেকে বাসন্তীর মধ্যে 50 কিলোমিটার মধ্যে কোনো স্কুলের মধ্যে বিজ্ঞান শিক্ষক নেই। 11-12 বিজ্ঞান চলে গেল, আর কলেজে কেন ভর্তি হবে? টিচাররা বসে বসে মাইনে নিচ্ছেন, তারাও সুখী নয়। যে কজন শিক্ষক হয়েছেন, এবং এখন তো সবে, ওটাও সিভিক পুলিশ, সিভিক প্রফেসর, সিভিক টিচার, 20 লক্ষ সরকারি মানে শিক্ষক থেকে আরম্ভ করে রাস্তা পরিষ্কার করার লোকের মধ্যে 20 লক্ষ করে রাখা হয়েছে যাদেরকে টেম্পোরারি স্থায়ীকরণ নয়, এবং কোনো সরকারি চাকরি নেই। রবীন্দ্রনাথের কথা আছে না, এ আমার পাপ এ তোমার পাপ, যা বিধাতার অভিশাপ। বিধাতার অভিশাপ, মানে আমি মনে করি যে হিন্দুত্ব ছাড়ার অভিশাপ আমাদের দিতে হলো। যে দর্শন ভারতীয়তার মধ্যে দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, যে কারণে বারবার করে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন 6,880টা কোম্পানি চলে গেছে। তার মধ্যে অনেকগুলো স্টক মার্কেট, তুমি ভাবলে অবাক হয়ে যাবে। নরকদা, আমি জানো 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যে মোট বিদেশি বিনিয়োগ এসছে তার 1% পশ্চিমবঙ্গে এসছে। হ্যাঁ, একদম। আমি তো এই পশ্চিমবঙ্গকে বলি গড ফর সেকেন্ড কান্ট্রি, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। মানে একেবারে ঠিক বলেছো তুমি, মানে অর্কদা, মানে সত্যি কথা বলতে গেলে খুব সহজ একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমরা যে ব্যাংকগুলোতে যাই না, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে, এরকম 13টা ব্যাংকের হেড অফিস ছিল 1950 সালে কলকাতায়। আজকে পুঁজি পালানো, আজকে বন্ধন ব্যাংক ছাড়া কোনোটি শেয়ার মার্কেট ভুক্ত ব্যাংকের হেড অফিস নয়, আজকে সরে গেছে সমস্ত দিক থেকে। এবং এই চক্রান্ত হয়েছে শুধুমাত্র 1948-এর পর থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা, ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি, লাইসেন্স রাজ, একটা শিল্প, শিক্ষা, মেধা, শ্রম, পুঁজি, বাংলাকে ধ্বংস করে দেওয়া। আর একটা কারণ, সেটা হচ্ছে সবসময় কেন্দ্র বিরোধিতা। অলওয়েজ। হ্যাঁ, ঠিক ঠিক। দেখো গুজরাটে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছরের বেশি মুখ্যমন্ত্রী ছিল। ঠিক। তার চরম রাজনৈতিক প্রতিপক্ষ সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল ছিলেন। একদম। কিন্তু গুজরাটে যখন ডেস্টিনেশন হতো ইন্ডাস্ট্রির, তখন তারা কিন্তু এক মঞ্চ শেয়ার করতেন। মানে হ্যাঁ, স্টেটের ভালোটা কিন্তু তাদের সবার কাছে ছিল। একই দেখো, তুমি যদি অবিভক্ত অন্ধ্রপ্রদেশে যাও, ওয়াইএসআর চন্দ্রবাবু নাইডু, ঠিক। অহিনকুল রাজনৈতিক সম্পর্ক, কিন্তু রাজ্যের উন্নয়নে মঞ্চ শেয়ার। কিন্তু আমাদের দেখো, আগে একটা স্লোগান দেখতাম,
মেগা সিটির প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা, 1827 কোটি টাকা দিচ্ছে না, সে অনেক কাল আগে, সে মেগা সিটি হয়ে গেল। আর এখন যে পরিস্থিতি হয়েছে, একে বলি আমি কলতলার ঝগড়া। কি? পায়ে পা লাগিয়ে আমাদের এখানে এই হবে না, আয়ুষ্মান ভারত কার্ড হবে না, কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ করতে। আমি খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো, চিংড়িঘাটাতে সামান্য একটুর জন্য কাজটা আটকে আছে, শুনছি এরা সুপ্রিম কোর্টে গেছে। যে সরকার রে বলছে আমাকে 7টা দিন একটু বাইপাসে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে দাও, আমি করে ফেলবো। তা মানুষ কি, এই যে সাইলেন্ট মেজরিটি যারাই তো সিদ্ধান্ত নেয় কে সরকার করবে, কে সরকারে আসবে, তারা কি কিছু ভাবছে? তারা কি হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে চলছে? আমি তো অধ্যাপক মানে ছাত্রছাত্রীরা কি বলছে? সবাই পরিবর্তন, চেঞ্জ ইজ দ্য অনলি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এবং এটাই একমাত্র ভবিষ্যৎ আমাদের বাঁচবার। এই কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বিরোধিতা, বিএসএফ বিরোধিতা, সিআরপিএফ বিরোধিতা, ইলেকশন কমিশন বিরোধিতা, টিএন সেশন বিরোধিতা, মীরা পান্ডে বিরোধিতা, অশোক গাঙ্গুলির বিরোধিতা করতে করতে একটা রাজ্য ধ্বংস নয় নরককে রূপান্তরিত হয়ে গেছে, যেখানে সব ছিল। বলে না, রবীন্দ্রনাথের কথাটা বাবার করে বলছে, রেখেছো বাঙালি করে মানুষ করনি। মানে বাঙালি ছিল এককালে, এবং বাঙালি সেই জায়গাতেই ফিরবে 1967 আগের মঙ্গল। কথা বললে আমার ছোটবেলায় ভাব সম্প্রসারণ আসতো। হ্যাঁ, অদৃষ্টেরে সুধালেন চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে, সে বলিল চেয়ে দেখো দেখিলে মামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতে না। একদম, যে তোমাকে পশ্চাতে তুমি টানবে, তুমি পশ্চাতে যাবে। কারণ এই যে বললাম ব্যাপারটা, যে রবীন্দ্রনাথের কথা বললে, রবীন্দ্রনাথকে বলবে কোনো হাকুম বলবে সাম্প্রদায়িক, রবীন্দ্রনাথ জাপান যাত্রী লিখছেন কি কি সাংঘাতিক বলি। রবীন্দ্রনাথ কি জাবেসেস বিজেপি করতেন না জনসংঘ করতেন? রবীন্দ্রনাথ লিখছেন, কুতুব মিনারের সামনে গিয়ে যখন হিন্দু রাজার মন্দিরের ভেঙে যাওয়া অংশগুলোকে দেখি, বা যখন বিশ্বনাথ মন্দিরের উল্টো দিকে জ্ঞানবাপী মসজিদের মধ্যে দেবদেবীর মূর্তিগুলোকে পাই, তার মধ্যে না দেখি শ্রীকে, না দেখি কল্যাণকে, এ কোনো পূজা নয়, এ কোনো বড় কথা নয়, এই জিনিস সহ্য করা যায়। তাহলে রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক? রবীন্দ্রনাথ বারবার করে বলছেন যে পৃথিবীতে 2টি ধর্ম আছে, যে ধর্ম নিজেকে পালন করিয়াই ক্ষান্ত হয় নাই, বাকি অন্য সমস্ত ধর্মকে হত্যা করিতে উদ্যত হয়েছে। খ্রিস্টান মিশনারি এবং ইসলামের কথা বলা হয়েছে, আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। এবং এটা বলতে, তার মানে রবীন্দ্রনাথের মধ্যেও সেই হিন্দু ভাবধারা ছিল সাংঘাতিকভাবে। যিনি ব্রাহ্মবাড়ির লোক হয়েও তার মধ্যে হিন্দুত্ব প্র্যাকটিস, কারণ তার বাবা হিন্দু মেলা করে। রবীন্দ্রনাথকে ঘরে বাইরে নিখিলেশের অল্টারিকো বলা হয়, ঠিক, হ্যাঁ ঠিক, আর সন্দীপকে তার বিপ্রতীপে রাখা হয়। ঠিক। কিন্তু ঘরে বাইরেতে রবীন্দ্রনাথ যে মেসেজটা দিয়েছেন সেটা কোথাও সনাতন বিরোধী নন। তিনি ইউনিটি অফ ম্যানের কথা বলেছেন, এবং সন্দীপের যেভাবে দেশের স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামের ব্রতী হয়েছিল, সেই পথের সঙ্গে নিখিলেশের মানে রবীন্দ্রনাথের ফারাক ছিল, দ্যাটস অল, আর কিছু না। একদম তাই। হ্যাঁ, এটা জানলে খুশি হবে, বা অনেক বাঙালি হয়তো জানে না অর্কদা, তুমি জানো হয়তো, যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রতি নিজে স্বদেশী ভান্ডার করেছিলেন। সেই বাড়ির মেয়ে সরলা দেবী চৌধুরানী, তিনি বীরাষ্টমী পালন করেন এই বাগবাজারের মাঠে। হ্যাঁ, জানি। এবং রবি পরিকর, প্রশান্ত কুমার পালের অনেক আছে, অনেকে আছে। এবং তুমি দেখবে অনুশীলন সমিতির জন্য যখন হিন্দু বিপ্লবী, অনেকে বলে যে আমাদের আমাদের বিপ্লবটা কোথা থেকে শুরু হয়েছিল, অনুশীলন সমিতি, যুগান্তর, বঙ্কিম, গীতা, স্বামীজি এবং পিস্তল একসঙ্গে প্র্যাকটিস করা হতো। অনেকে বলছে সেখানে মুজাফফর আহমেদ কি লিখলেন, যে ওটা কোনো বিপ্লব আন্দোলন, ওটা হিন্দুদের একদম পথে যেতে যেতে। যারা এই কথা বলেছিল তারা, বিবেকানন্দ পরিচয় তো আসলে হিন্দু সন্ন্যাস, একেবারে। উনি বেদান্তের বংশীধারী। হ্যাঁ, তার বিস্তৃত রচনাবলী থেকে একটা উদ্ধৃতি নিয়ে অনেকে বলেন যে উনি গীতা পাঠকে অত গুরুত্ব দেননি। হ্যাঁ, মানে কি অদ্ভুত, কি অদ্ভুত, মানে অশ্বত্থামা হত আর ইতিগজটা বললো না, বলেছিলেন গীতা পাঠ করার থেকে ফুটবল যদি খেলো তাহলে তোমার পেশি শক্ত হবে, তোমার মেধা প্রকৃত হবে, তুমি তখন গীতাকে আরো ভালো করে অনুধাবন করতে হবে। পুরো উল্টে দেওয়া হলো, গীতা পাঠে তো ওইটুকু, অশ্বত্থামা হত লাইন ইতিগজটা আর বললো না। এবং এটাই মজার জিনিস, কারণ এদের কাছে ছিলেন হচ্ছে রামকৃষ্ণ মৃগী রোগী, এদের কাছে নেতাজি ছিলেন তোজোর কুকুর। হ্যাঁ, এরা এখন সব নেতাজি মেলা করছে, বিদ্যাসাগর মেলা করছে, তারপরে ভুল স্বীকার করে। আমরা তো গর্বিত, আমরা এখনো বলি আমরা হিন্দু, যার মধ্যে সাভারকার ছিলেন নাস্তিক, গৌতম বুদ্ধ নাস্তিক। আমি ওই জন্যই হিন্দু বলে গর্ববোধ করি, যেখানে আমি নাস্তিক হয়েও আমি হিন্দু দর্শনের, ইটস আ ওয়ে অফ লাইফ। ইটস আ ওয়ে অফ লাইফ, এটা জীবনযাত্রা, আমার সাংস্কৃতিক, যেটা বলেছেন উত্তরপড়াতে অরবিন্দ ঘোষ,
যে হিন্দু জাতীয়তাবাদী ভারতের জাতীয়তাবাদ। অরবিন্দ এখন RSS হয়ে যাবেন তাদের কাছে, এবং হিন্দু, কারণ তারা বারবার করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে অত্যন্ত সীমিত জ্ঞান সম্পন্ন কিছু ব্যক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে কালিমা লিপ্ত করে। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করেছি, আমি সে নিয়ে যাচ্ছি না, এটা সেই আলোচনাও নয়, কিন্তু নেগেটিভলি ডেপিক্ট করার একটা প্রবণতা ওই তথাকথিত ইকোসিস্টেমের আছে। আসলে ওরা বোধহয় ভুলে যায় অর্কদা, হুম। দুটোর একই সঙ্গে জন্ম হয়েছিল, 25-25 হ্যাঁ, কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মনে রাখবেন, রাষ্ট্রীয়, হিন্দু স্বয়ংসেবক সংঘ নয়। এই রাষ্ট্রীয় সংঘ সেই ডাক্তার সাহেব যিনি কলকাতায় এসে অনুশীলন সমিতি করেছিলেন, ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েন বলে এসেছিলেন, সেখান থেকে উনি যখন দেখেছিলেন অনুশীলন যুগান্তর বন্ধ হয়ে যাচ্ছে, উনি বুঝেছিলেন তখন থেকে হিন্দু সংস্কৃতিকে ধরে রাখতে হবে, তাই ভবিষ্যতে বড়। তার আজকে 2.5 কোটি মেম্বার। আর যারা শুরু করেছিল 54টা দেশ, সারা রাজ্য, 3টি রাজ্য, দেখো বিশ্বে শূন্য হচ্ছে, দেশে শূন্য হয়ে গেছে, রাজ্যে শূন্য হয়ে গেছে, এবার যাবে কেরালা, সব বাতিটাই নিববে। কমিউনিস্ট পার্টির নাম বদল করা উচিত, হ্যাঁ ঠিক, একদম নাম। সোশ্যাল ডেমোক্রেট পার্টি অফ ইন্ডিয়া, নট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এখন তো আর ঠিক বলাও জানে না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এখন তো কমরেড থেকে কংগ্রেড হয়ে গেছে, তাই না? এখন কংগ্রেসও চলবে, সেটা নিয়েও অনেক রকম দোলাচল, কংগ্রেস স্যার চলবে, এখন মানে কোনো ব্যাপার নেই। আসলে কি বলতো, তুমি যদি দেখো না, মানে খুব আশ্চর্য ব্যাপার, ওরা বলে না বিজেপি সাম্প্রদায়িক, জনসংঘ সাম্প্রদায়িক। কেন 1977 সালে এসেছিলেন, জনসংঘের হাত ধরেছিলেন কেন? ইন্দিরা গান্ধীকে উল্টে দেওয়ার জন্য। কৌশল পার্টি বলতে। একদম। আচ্ছা, আপনি যেহেতু অধ্যাপনা করেন, আপনি কি চান একটা নতুন সরকার, রাষ্ট্রবাদী সরকার হলে শিক্ষাক্ষেত্রে কি চান? একদম শিক্ষার মধ্যে রাজনীতিকরণ বন্ধ। ভিসি আমার হবে, কলেজের ইসি আমার হবে, জিএস আমার হবে। শিক্ষার মধ্যে, স্বাস্থ্যের মধ্যে, পুলিশের মধ্যে নতুন সরকার এলে রাজনীতিকরণ বন্ধ করাটাই সবচেয়ে বড় ডিপলিটিসাইজেশন অব দ্য পুলিশ প্রশাসন। কারণ আমরা পাগল হয়ে গেছি শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্যে। আজকে আরজি করে যে বললাম না, সবই পালিয়ে যাবে। আজকে এই রাজনীতিকরণ, একজন ডাক্তারকে বদলি করে দেওয়া, একজন শিক্ষককে ভয় দেখানো, জিএস দিয়ে ছাত্র দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে মেরেছে, 2বার চট থাপ্পড় মেরেছে। ভাবা যায়? আশুতোষের বিশ্ববিদ্যালয়, শ্যামাপ্রসাদের বিশ্ববিদ্যালয়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বিশ্ববিদ্যালয়, পদ পূরণ করা, এই দাবি নিশ্চয়ই অবশ্যই থাকবে। আমাদের মানে আমার মতে নতুন সরকার হিন্দুদেরকে প্রোটেকশন দেবে। 5-6 মাসের মধ্যে 5 লক্ষ সরকারি চাকরি থেকে 7 লক্ষ সরকারি চাকরি পদ ফিল আপ করবে। এবং সবচেয়ে বড় কথা, শিক্ষকের পদ, যা আমাদের জাতির মেরুদণ্ড, আমাদের যে গভর্নমেন্টের স্কুল, মেদিনীপুর জেলা স্কুল থেকে আরম্ভ করে বাঁকুড়া জেলা স্কুল থেকে আরম্ভ করে প্রত্যন্ত গ্রামের স্কুলে টিচার নেই, ছাত্র কমছে। 10 বছর 15 বছরের মধ্যে ছেলে দিয়ে চলে যাচ্ছে ট্রেন ধরে মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। যে কোনো হোটেল বয় যাও, ধান রুইতে যাও, কাশ্মীরের আপেল নিতে যাচ্ছেন, কার বাগানে প্রাণের ভয় নেই, কারণ শুধু পেট চলবে না। তার মধ্যে এখন অফিসিয়াল হয়ে গেল যে চাকরি উনি দিতে পারবেন না, কারণ যুবসাথী চালু হয়ে গেছে, বেকার ভাতা। মানে একটা ভাতা ভাওতার সরকার যদি বলা হয়, তাও বোধহয় কম বলা হবে। মানে এই যে আপনি বলেন 5 লক্ষ শূন্যপদ 6 মাসের মধ্যে পূরণ করতে হবে, যে রাজ্যবাসীর ঘাড়ে 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় 81,000 টাকার দেনা, একটু বেশি অপটিমিস্ট না? না, আমি 6 মাসের মধ্যে এর মেকানিজমটা কি? কারণ হচ্ছে আমরা আমরা তো ওরকম করে ভাতা দিয়ে নষ্ট করবো না। আমরা ভাতা বলি, আমরা বলেছি অন্নপূর্ণার ভান্ডার নতুন সরকার এলে দেওয়া হবে 3,000 টাকা। আবাসের জন্য 1,20,000 টাকা, সেটার মধ্যে থেকে 25,000 টাকা টাকা দিয়ে দিতে হয়। বিভিন্ন গ্রামে গিয়ে দেখবে 1 তারিখে ভিড়, কারণ সেখানে টাকা জমা করতে হচ্ছে 70-20, 70-30, 60-40 কোনো জায়গায়। এবং এইটা আমরা বলছি কারণ আমরা শিল্প আনবো। আমাদের আজকে হরিয়ানা বা মহারাষ্ট্র দিতে পারে, দেখবে তারা হরিয়ানা সরকার আসাম দেখাচ্ছে কেন? গৌহাটি ইজ দ্য ল্যান্ড অফ, এখন হয়ে যাচ্ছে নিউ নর্থের ক্যাপিটাল। পাশের উড়িষ্যার ভুবনেশ্বর, বালেশ্বর, গরিব রাজ্য ছিল উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে। একটা কথাই বলবো, আমরা এমন শিল্প বা পুঁজির, যে বাঙালি করেছে এককালে, যে ইস্কো বানিয়েছে এইখানে, যেখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এখানে হয়েছে, আমরা এখানে বেঙ্গল কেমিক্যাল করেছি। আমাদের পুঁজি যখন আসবে তখন আমরা নিঃসন্দেহে অন্নপূর্ণা ভান্ডার দেবো বলছি তো। কিন্তু ওই যে দেখবে হরিয়ানা গভর্নমেন্ট বা আমাদের 12টা কেন্দ্রীয় প্রকল্প বন্ধ রেখেছে, PM কিষাণ, PM নিধি, দীনদয়াল যুব যোজনা, এগুলো প্রত্যেকটা কিরকম যোজনা জানো? এমনি ভাতা দেওয়া নয়,
সক্ষম প্রকল্প, তোমাকে 5,000 টাকা করে মাসে দেবো আমরা। 2 বছর তুমি এআই শেখো, Skillটা develop তুমি করো। এআই শেখো, পোল্ট্রি শেখো, ডেয়ারি শেখো, আমাদের কাজ করো। আমাদের সক্ষম যোজনা বলা হয় এই জন্য। পিএম বিশ্বকর্মা চালাতে দেয় না, পিএম নিধি চালাতে দেয় না, পিএম কৌশল যোজনা চালাতে দেয় না। আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলো চালালেই, শোনো মাত্র বারবার করে বলছি, আমাদের তুমি বলো না সরকারি চাকরি কত আছে, ধরো 10 লক্ষ, আমার কর্মক্ষম ছেলে মেয়ে হচ্ছে তো 5 কোটি। আমার তো কর্মসংস্থানে কর্মসংস্থান, এই যে বলছে না মোদি ডবল রোজগার দেবে বলেছিল, রোজগার না দিলে জিএসটি বাড়ছেই করে। ভারতবর্ষ চতুর্থ অর্থনীতি কেউ করে দিচ্ছে নাকি এসে? আজকে শুধুমাত্র এই বামপন্থী বা এই আমাদের পশ্চিমবঙ্গের কোর বাংলা বুঝতে পারছে 15 লাখ টাকা উল্টো পাল্টা করে, কারণ মোদিজির যে সাংঘাতিক উত্তরণ ভারতবর্ষের বুকে সেটা নিতে পারছে না। বানন লাগবে এদের মধ্যে, কারণ এরা ওই কেন্দ্র বিরোধিতা, পৃথিবীর সব থেকে জনপ্রিয়তম নেতা বলি তার 10 কোটি ফলোয়ার। ভাবা যায়। তারপরে হচ্ছে মানে যিনি আছেন ইন্দোনেশিয়ার, মানে যে 4 জন রাষ্ট্রপ্রধান মিলে 10 কোটি হয়নি। মানে সেই জনপ্রিয়তা ইসলামী দেশের 7টি দেশ সহ, কালকেই পেয়েছেন ইসরায়েলের নেসেট সম্মান, পৃথিবীর 17টি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন নরেন্দ্র মোদীজি। আমি বলি না ট্রিপল ইঞ্জিন সরকার চলে, যেখানে রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি, আর বিশ্বে একটা চালায়, সেটা জয়শঙ্কর অজিত দোভাল করেন। যে ট্রিপল ইঞ্জিন ভারতবর্ষের, মোদীজি মানে ট্রিপল ইঞ্জিনের সরকার। রাজর্ষি মোদী, তিনি রাজা এবং তিনি ঋষি। তিনি ভারতবর্ষের যে পরিমাণ আজকে শিল্প, অর্থনীতি, শুধু হিন্দু করেননি, একটি মুসলমানও আবাস থেকে বঞ্চিত হয়নি, কেউ বঞ্চিত হয়নি। একটি জায়গায় বলা হয়নি সবকা সাথ সবকা বিকাশ। কোনোদিন বলা হয় যে হিন্দু সবকা বিকাশ বিকাশ। যোজনা, না, কোনো বলা হয় যে কোনো মুসলমান আজকে কেন সেই গুজরাটের দাঙ্গার যে লোকটিকে নিয়ে পার্টি একটুখানি থাকে। সে ওখানেই থাকে, রাজা কারণ- থাকে। কারণ সে বলেছে, তার সাক্ষাৎকার আছে টাইমস অফ ইন্ডিয়াতে, সে বলেছে আমি এইখানে থেকে আমাকে রোজগার হয় পার ডে 200 টাকা, সেটা আমি সুরাটে রোজগার করি পার ডে 825 টাকা। শুন, টাকা যদি থাকে, শিল্প যদি থাকে, রোজগার যদি থাকে, আমাদের তো ওইটা সব গেছে। মা লক্ষ্মী বেরিয়ে গেছেন পকেট থেকে, মা সরস্বতীকে বিদায় করে দিয়ে বিজেপি আনার দায়িত্ব নতুন সরকার। ধন্বন্তরীকে আরজি করার মাধ্যমে বিদায় দেওয়া হলো। বিশ্বকর্মা মানে কারখানা, এখানে তো বলে শিখিয়ে দেওয়া হয়েছে প্রথম থেকে, যে পুঁজি আনবে সে পুঁজিপতি, সে তো মানে কেন পার্থক্য? শ্রমিক মালিক। আর আমাদের চাণক্যর ভাবধারা বলে একজন অর্থদান করেন, একজন শ্রম দান করেন, একটাই পরিবার মিলে একটা শিল্প তৈরি হয়। এই জন্যই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সমস্ত রাজ্য শিল্পর থেকে। আর আমাদের মার্ক্সবাদ, দান্ডাবাদ, ঝান্ডাবাদ, মালিক মানেই শক্তি, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই করে 67 থেকে একটা রাজ্য 6 দশকের সোনার বাংলাকে বোমার বাংলায় রূপান্তরিত করেছে। আমার শেষ প্রশ্ন, ঠিক, নতুন সরকার আসলে ওটা বলতে পারবো তো, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে? ওটাই একমাত্র আমরা বলতে পারবো। নইলে আমরা, বাহুতে শক্তি অলরেডি হারিয়ে গেছে জিহাদ এবং মার্ক্সবাদের চক্করে পড়ে। যদি এই বাহুতে শক্তি, মনেতে ভক্তি দিয়ে হিন্দুকে বাঁচানোর সরকার আপনারা তৈরি করুন, শিল্প বাঁচানোর সরকার আপনারা তৈরি করুন, শিক্ষা ফিরিয়ে আনার সরকার তৈরি করুন। আরজি কর ছাড়া দেশের সর্বোচ্চ জায়গা যে আমাদের চিকিৎসার কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ তথা কলকাতা, এরকম ভেলোরে যেত না, তারা কোনোদিন যায়নি। সেই নতুন গৌরব পুনরুদ্ধার করা, নতুন সরকারের দায়িত্ব দিন। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে না। মানুষ কি যাচ্ছে, মানুষ কি অবশ্যই মানুষ যাবে, নইলে কি করে? এই পরিমাণ জায়গা থেকে তো ম্যাজিক নয়, এত রিগিং সন্ত্রাস ছাপ্পা পেয়েও 10টা বছর ধরে কিন্তু 38 থেকে 42% মানুষ এক হচ্ছে। এবং কলকাতার লোকরা হয়তো ভাবছেন 50 কিলোমিটারের মধ্যে, যেখানে দেশবিরোধীরা ঘুরে বেড়ায় সবচেয়ে বেশি, আমরা বোধহয় বেঁচে যাব। 1946 কলকাতা ভুলবেন না, কিন্তু তখনও ভেবেছিল কলকাতা বেঁচে যাব। আমার এই গাড়িতে আস্তে আস্তে আমি ইউটিউবে গান শুনছিলাম, খুব প্রিয় গান, সবারই খুব পরিচিত, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, মান্না দে, দরদি গো কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি জ্বলে গেলাম। একদম আমাদের অবস্থাটা তাই, অনেকে 15 বছর আগে সাধের প্রদীপ জ্বালতে চেয়েছিল, এখন নিজেরাই জ্বলে পড়ে খাক হয়ে গেল। বিলম্বিত বোধোদয় হলেও ভালো হবে তো, বাঙালির নইলে বাঙালি পশ্চিমবাংলায় এসে থাকতে হবে। এই সরকারে যদি হিন্দুদের ভোট না দেন, 2031-এ বিএনপিকে ভোট দিতে হবে। অনেক ধন্যবাদ তোমায়, অনেক ধন্যবাদ, ধন্যবাদ অর্কদা, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.